সাম স্টিল অবজারভেশন। ওকে, সো কেন আমি বলি বারবার করে আপনাদের সবার সাথে যে এই অবজারভেশনটা খুবই জরুরি। অবজারভেশন মানে হইতেছে যে কোনো কিছুকে কি করা, বলেন তো, কে বলতে পারবেন অবজারভেশন মানে কি? অবজারভেশন মানে হচ্ছে কোনো কিছুকে অনুধাবন করা, বা আপনি যে জিনিসটা আঁকতে চাইতেছেন সেই জিনিসটা আপনি কতটা ভালোভাবে বুঝেন বা বুঝে উপস্থাপন করতেছেন। দিস ইজ অল অ্যাবাউট অবজারভেশন। হুম। সো আমরা এখানে যে কোয়েশ্চেন্স দেখতেছি, সবার আগে আমাদের যেটা নোটিস করতে হবে যে প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে বলা আছে যে নিম্নে উপস্থাপিত কালপুরুষ নক্ষত্র মণ্ডলীর চিত্রটি, হ্যাঁ, তো আমরা সাবজেক্ট পাইলাম কি, যে কালপুরুষ নক্ষত্র মণ্ডলীর চিত্রটি। এখানে স্কেল, চাঁদা প্রভৃতি ব্যবহার না করে, মানে আমাদের একটা নেগেটিভ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আপনি কোনো রকম কোনো স্কেল, চাঁদা এগুলো কিছু ইউজ করতে পারবেন না। ক্লিয়ার? কেবলমাত্র পেন্সিলের সাহায্যে দ্বিগুণ অনুপাতে আঁকো। তো এটা খুবই সিম্পল আর কমন একটা ফ্যাক্টর যে আমাদের পেন্সিলের সাহায্যে আঁকতে বলা হয়েছে। ব্যাপার যে এরকম একটা অ্যাডমিশন টেস্টের জার্নি আসলে পার করাটা খুবই টাফ, যে সেকেন্ড টাইমের স্টুডেন্ট, কোথাও চান্স হয়নি, অনেক টাকা পয়সা খরচ করছেন, অনেক মেধাবী ছাত্রছাত্রী আপনি এট দ্য সেম টাইম, তারপর আপনারা যে এক্সাম অ্যাটেন্ড করতেছেন সেই এক্সামে হয়তো বা আপনারা স্যাটিসফাইড না, ভালো স্কোর পাচ্ছেন না, ওয়েটিং এ আছেন, হাবি জাবি অনেক কিছু। সো ইট হ্যাপেন। ওকে, সো আই হোপ সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, নিশ্চয়ই পাচ্ছেন তো শুনতে? সিগন্যাল দেন একটু, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। ভেরি গুড। ওকে, সো কোয়েশ্চেনে আমরা চারটা পয়েন্ট অফ ভিউ পাইছি, কালপুরুষ তারকা মণ্ডলী বা কালপুরুষ নক্ষত্র মণ্ডলী যেটাই বলি। আর নেগেটিভ ইনস্ট্রাকশন হচ্ছে চাঁদা বা স্কেল ব্যবহার করা যাবে না। থার্ড ইনস্ট্রাকশন হচ্ছে আপনি যাই আঁকেন না কেন পেন্সিলের মাধ্যমে আঁকতে হবে, কিন্তু কোনো স্পেসিফিক পেন্সিলের কথা বলা হয়নি যে এটা আপনি 2B 4B HB বা যেটা দিয়েই হোক না কেন আপনি আঁকেন। সো এটা আপনার উন্মুক্ত জায়গা আঁকার ক্ষেত্রে। অ্যান্ড লাস্টলি হচ্ছে যে আপনাদেরকে দ্বিগুণ করে আঁকতে হবে, মানে আপনি যাই আঁকেন না কেন এটা মেইন এক্সামে যে কোয়েশ্চেন পেপার থাকবে, যদি সেটা কোয়ার্টার সাইজ দেয় কোয়ার্টার সাইজ আঁকতে হবে, যদি সেটা হাফ শিট পেপার দেয় দেন সেটা হাফ শিট পেপারে আঁকতে হবে, নো কম্প্রোমাইজ। ঠিক আছে? সো যদি আপনাদের এরকম ধরনের কোনো কোয়েশ্চেন্স আসে বা আপনি যদি এরকম কোনো কোয়েশ্চেন স্ট্রাকচার দেখেন এক্সামে, তাহলে আপনাকে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, আপনাকে বুঝে নিতে হবে যে এখানে মেইন খেলা হইতেছে কম্পোজিশন। এখানে আপনি কম্পোজিশনের বাইরে কিছু উপস্থাপন করতে পারবেন না। এটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যালাইনমেন্ট দেওয়া আছে, দেখেন খেয়াল করে, উপর থেকে নিচ পর্যন্ত বেশ কিছু জায়গা দেওয়া আছে। ওকে, তো আমরা যখন কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে গেলাম, কি কি বিষয়ের উপর বেস করে আমাকে ফোকাস রাখতে হবে, তারপর আমাকে যে বিষয়টা নিয়ে কাজ করতে হবে, আমরা দেখতে হবে এখানে যে কতগুলো ডট আছে। সো আমি যদি একটু নোটিস করি কতগুলো ডট আছে, এখানে হইতেছে ছোট ছোট বেশ কিছু ডট আছে, আবার অনেক বড় বড় সাইজেরও ডট আছে। একদম ছোট আর একদম বড়র ভিতরে মাঝারি কিছু ডটস আছে। কিভাবে বুঝলাম? দেখেন এখানে মাঝখানে কোয়েশ্চেন্স এর যে কিছু বড় বড় করে রাউন্ড রাউন্ড সার্কেল দেওয়া, আবার দূর দূর থেকে কিছু ছোট ছোট সার্কেল দেওয়া। ঠিক আছে? তো এইটাই হচ্ছে আমাদের ট্যাকটিক্সের জায়গা। আমরা এখানে যে লাইন্স গুলো ইউজ করব, আমাদের টার্গেট রাখতে হবে ওই লাইন্স গুলো যেন অবভিয়াসলি আপনাদের যেগুলো বড় বড় নক্ষত্র মণ্ডলী টাইপ দেওয়া আছে, নক্ষত্র দেওয়া আছে, সেগুলোকে বড় করে হাইলাইট করতে হবে। আর যেগুলো দূরে দূরে আছে সেগুলোকে দূরে বেস করে হাইলাইট করে একদম ছোট ছোট করে দেখাইতে হবে। ঠিক আছে? এই যে রাউন্ড রাউন্ড সার্কেল আছে এটার ভিতরেই আপনাকে পার্সপেক্টিভের ব্যাপারটা উপস্থাপন করতে হবে। সো কম্পোজিশন তো আমরা অলরেডি পেয়ে গেছি, লাইক এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে আমরা আঁকাইলাম, কিন্তু পার্সপেক্টিভের ব্যাপারটা আপনাকে উপস্থাপন করার জন্য ওই যে কাছে আর দূরের যে ডিস্টেন্সটা বা ছোট বড় যে বিষয়টা আছে, লাইক কাছের জিনিস আপনি কেমন দেখতেছেন, দূরের জিনিস আপনি কেমন দেখতেছেন, এই প্যাটার্নটাকেই মূলত ফলো আপ করাটা হইতেছে এই ওভারঅল বিষয়ের কাজ। ঠিক আছে? আমি কি বুঝতে পারছি? ওকে, সো কিভাবে আমরা আঁকাবো এটা হইতেছে সব থেকে বড় কোয়েশ্চেন এখন। এবং আমরা যদি আঁকাই তাহলে আমাদের লাইন্স এর ব্যবহার এখানে কিভাবে আনতে হবে, এটা হচ্ছে আরেকটা পয়েন্ট অফ ভিউ। কোন রকম কোনো স্কেল ছাড়া আঁকাইতে হবে, মানে বলা হয়েছে যে কোনো স্কেল ছাড়া আঁকাইতে হবে। এর মানে আমরা যেই সাবজেক্টটা পাইছি নক্ষত্র মণ্ডলী, এর মানে হইতেছে খুবই সহজে যদি আমরা বুঝি যে এর ভেতরে কিন্তু স্কেল ছাড়া লাইন বানানোর টেন্ডেন্সি রাখা লাগবে। মানে আপনি যেই টাইপসের যেই অ্যাঙ্গেলে লাইনগুলো দেন না কেন, লাইনগুলোকে অবশ্যই অবশ্যই একটা স্ট্রেট স্কেলের মতো লাইন হইতে হবে। এর মানে আপনার এইখানেই সব থেকে বেশি স্কোর ডিপেন্ড করতেছে যে আপনি কতটা সুকৌশলের সাথে স্কেল ছাড়া
স্কেলের মতো লাইন দিতে পারেন উইথ ভ্যানিশিং পয়েন্ট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো এই ব্যাপারটা হচ্ছে এখানে সব থেকে মূল মন্ত্রের জায়গা, যেটা আমরা বারবার করে বলে আসতেছি যে রাজশাহী ইউনিভার্সিটির জন্য বেসিক ড্রয়িংটা অনেক বেশি নেসেসারি। লাইক আপনি যদি বেসিক ড্রয়িং সম্পর্কে না জানেন, না বুঝেন, তাহলে কিন্তু আপনি এগুলোকে ওভারকাম করতে পারবেন না। আপনার যদি পরীক্ষা হলে ইন দ্য সেম ওয়েতে যদি লাইন্স গুলো ভুল যায় বা লাইন্স গুলো যেন পারফেকশন না আসে, তাহলে কিন্তু আপনি সেম প্রবলেম ফেস করবেন। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক ফর ইউ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ গেট আ বেটার আন্ডারস্ট্যান্ড। ওকে, সো আমরা যে কাজটা করব, আমাদের এখন হইতেছে 1 ঘন্টা টাইম। আমরা সবার আগে আমাদের প্ল্যানটাকে সাজাই ফেলতে চাই, ঠিক আছে? সো প্ল্যানটা হইতেছে কি, আমরা যাই আগাবো লাইন্স এর মাধ্যমে, লাইন্স এর বাইরে আমরা কোনো কিছুতে যাব না। আচ্ছা, তারপর হইতেছে যে আমরা সার্কেল ইউজ করতে পারি কিছু পারফেকশন আনার জন্য, বাট নট অলওয়েজ নেসেসারি যে অনেক বেশি পরিমাণে আমরা সার্কেল ইউজ করব। এখানে যদিও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা যে ছোট বড় ডট আছে, সেখানে কিন্তু একটা সার্কেলের মতো শেপস দেখা যাচ্ছে, বাট উই আর নট ইউজিং দ্যাট মাচ সার্কেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র। এবং পার্সপেক্টিভটাকে দেখানোর জন্য আমরা পেন্সিলের ডার্ক গ্রেড এবং লাইট গ্রেড ব্যাপারটাকে রাখার চেষ্টা করবো এখানে। এর মানে আমরা 4B পেন্সিল দিয়ে সব থেকে কাছের যে ড্রয়িংটা আছে সেই জিনিসটাকে উপস্থাপন করব, আর দূরের জিনিসটাকে উপস্থাপন করার জন্য আমরা হচ্ছে সরাসরি HB পেন্সিল বা 2B পেন্সিল এর মাঝামাঝি বিষয়টাকে রাখতে পারি। ঠিক আছে, যদি আপনি পেন্সিলের প্রেশারটাকে বেশি দেন, তাহলে আপনি 2B পেন্সিলের HB পেন্সিল দিয়ে 2B পেন্সিলের গ্রেড পাচ্ছেন। কিন্তু 4B পেন্সিল আমি রেকমেন্ড করবো, যদি আপনি 2B পেন্সিলটাকে বেশি প্রেশার দিয়ে ইউজ করেন, তাহলে আপনি 4B পেন্সিলের গ্রেডটা পাচ্ছেন। বাট স্টিল নাও দেয়ার আর লট অফ থিংস টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, যেটা আমাদের আঁকানোর থ্রুতে প্রকাশ পাবে। সো চলেন আমরা শুরু করি আঁকানো। প্রশ্ন হচ্ছে যে এরকম টাইপের ছবি আঁকানোর জন্য আমরা কিভাবে আমাদের লাইনস গুলোকে ফিগার আউট করবো। হ্যাঁ, তো সবার আগে আপনি যেটা দেখতেছেন, আপনি সেভাবে এখানে উপস্থাপন করার চেষ্টা করবেন। তো স্পেসিফিক কোনো মেজারমেন্ট বা ক্ল্যারিফিকেশন নাই যে এটাকে লাগে এভাবেই দেখাইতে হবে, ওইটাকে লাগে ওইভাবেই দেখাইতে হবে, বাট ইয়েস দেয়ার আর সাম ক্লুজ। লাইক আপনি প্রথমে সবার আগে ডট দেওয়ার চেষ্টা করবেন এখানে, ঠিক আপনার কোয়েশ্চেন্সে যেরকম আছে। আপনি এখানে একটা ডট দিলেন, দেখছেন? সেম টু সেম ওয়েতে আরেকটু উপরে ডট দিবেন। এই যে দেখেন, ডটগুলো কিন্তু খুব ক্লিয়ার দেখা যাচ্ছে। এরপরে এই ডট দুইটা কানেক্ট হচ্ছে এখানে, ঠিক আছে? তারপর এই যে ডটটা আমি দিলাম, এই ডটটা কিন্তু হালকা একটু নিচে চলে যাচ্ছে এইভাবে, দেখেন। সেম ওয়ে আরেকটু বেশি নিচে যায়, এখানে একটা বড় ডট হচ্ছে। আপনি হালকা করে একটা রাউন্ড টাইপ দিয়ে দিতে পারেন, ঠিক আছে, জাস্ট ফর মার্ক দ্য এরিয়া। ওকে, এইবার আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে আরেকটু নিচে এসে আর একটা বড় ডট দিব এখানে, এরকম, ঠিক আছে? দেন আমরা এখান থেকে নিচে আরেকটু চলে যাব ওই সেম লেন্থে। আপনি চাইলে এইভাবে মাপও নিতে পারেন, দেখেন। যারা একেবারে ড্রয়িং বুঝতেছেন না, তাদের জন্য এটা বললাম। দেন আপনি এখান থেকে আবার একটা ডট দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে আপনি এখানে আরেকটা ছোট্ট ডট দিলেন, তারপর ওর পাশাপাশি আরেকটা ডট আর একটু উপরে দিলেন, ঠিক আছে? দেন এই যে স্পেসটা আছে, এই স্পেসটাকে আরেকটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য ট্রাই টু অ্যাড অ্যানাদার ডট হিয়ার, অ্যান্ড ফ্রম দিস প্লেস আপনি আরেকটু নিচে এসে আরেকটা এখান থেকে ডট কানেক্ট করবেন। এটা কিন্তু আমাদের ডান সাইডের স্পেসে চলে যাবে। হ্যাঁ, দেন সেম ওয়ে আপনি এই পাশ থেকে আমাদের ডট কিন্তু এটা একটু অ্যাডজাস্ট করে নিচে, এটা বেশি ব্যালেন্স থাকে। লাইক বুঝতে পারছেন তো আমি কি বলতে চাচ্ছি? ওকে, সো দেখেন প্রতিটা জায়গায় কিন্তু আমাদের সাথে অলমোস্ট একটা কানেক্টিভিটি তৈরি করে ফেলছে। হ্যাঁ, সেম ওয়ে উই আর ট্রাইং টু ক্রিয়েট অ্যানাদার ডট হিয়ার, ঠিক আছে? দেন এই অংশ থেকে এই অংশ যদি মেজর করি, কম থাকলো। আর এই যে জায়গাটা আছে, এই জায়গাটার মাঝখানে আমরা ছোট্ট করে আরো কিছু স্পেস ক্রিয়েট করে দিলাম। ক্লিয়ার এভরিওয়ান? নেক্সট হোয়াট উই ডু, আমরা যে কাজটা করতে চাই, আমরা এই বরাবর স্পেসটাকে ঠিক সোজা করে এখান থেকে আরেকটা স্পেস বের করে নেওয়ার চেষ্টা করি, বাট লাইক ডট হোয়াট এভার উই সে, ঠিক আছে? দেন আপনি এখান থেকে আরেকটু স্পেস থেকে এখানে একটা ছোট্ট স্পেসে দুইটা ছোট ছোট ডট দিলেন। সেম ওয়ে এখানে একটা ডট দিলেন, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আপনি এখান থেকে আরেকটু এরকম বাঁকাই দিন। লাইক আমাদের এই স্পেসটা কিন্তু অলমোস্ট সেম, জাস্ট একটু ডাইরেকশন বা মুভমেন্টটা আলাদা। তো আমি আপনাদের বলতে চাই আপনারা এইভাবে এঁকে ফেলেন। নেক্সট স্টেজে আমরা দেখার চেষ্টা করি এখন আমাদের কি করা উচিত এখানে, ঠিক আছে? ওকে, সো যারা একেবারে পেন্সিলের কন্ট্রোল নাই, বা যারা স্টিল লাইন্স ভালো বুঝেন বা পারেন না, বা মোটামুটি লাইন্স অনেক কনফিউশন স্টিল রয়ে গেছে,
আমি তাদের সবার উদ্দেশ্যেই বলছি যে এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার কিছু নাই, কারণ স্টিল দেয়ার আর হোপ। কারণ এখানে আপনারা যে আঁকতেছেন ছবি, এটা জাস্ট হচ্ছে একটা লাইনস এর খেলা, এরকম। কারণ ওকে, দেখেন আমরা অনেকগুলো ডট মার্কস করছি, এখন আমরা যে কানেক্ট করব সেটা হচ্ছে যে টোটাল এরিয়া। ঠিক আছে, দেখেন আপনি চেষ্টা করবেন যে আমরা এরকম ভাবে যে হাফ লাইন প্র্যাকটিস করছিলাম সেভাবে যেন জিনিসটা আসে। সো হালকা করে দিতে পারেন, একাধিক লাইনসও দিতে পারেন। ঠিক আছে, ইটস ওকে, আপনার লাইন্স ছড়াক, আপনি আগে লাইন্স দেওয়ার চেষ্টা করেন। কিভাবে আপনি পেন মানে স্কেল ছাড়া লাইন্স দিবেন সেটাকে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই ভ্যানিশিং পয়েন্ট, এটা যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা আসাটা কিন্তু খুবই জরুরি। এটা যদি আপনি না বের করতে পারেন ভ্যানিশিং পয়েন্ট, তাহলে কিন্তু অনেক ঝামেলা হবে। আর প্রতিটা লাইন্স এর প্রেসার যেন পেজের মাঝখানে আসে। ঠিক আছে, এরকম। ঠিক আছে, আমরা যে ছবিটা পাইছি সেখানে আমরা কি দেখলাম, আমরা জাস্ট ডট গুলোকে কানেক্ট করতেছি। সো আপনার কি মনে আছে আমরা কিন্তু লাইন্সে এরকম প্র্যাকটিস করে আসছি অলরেডি, তাই না? যে আমরা কি করি বলেন তো, ডট গুলোকে এক জায়গায় কানেক্ট করি ক্রস লাইনে। শিখে আসছি আমরা ওরকম। দেখেন তো এরকম একটা স্ট্রাকচার আমাদের মেইন ছবিতে আছে না? আমরা কিন্তু যেটা দেখছি যে আমাদের কিন্তু ডট গুলোকে জাস্ট কানেক্ট করার সিস্টেম বা প্রসেস, হোয়াট এভার উই সেড। ব্যাপারটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আপনারা এরকম ভাবে ডট গুলোকে কানেক্ট করেন। ইটস এন ইম্পর্টেন্ট থিং। সো যেটা বলতেছিলাম যে যখন আমরা একটা ডট দিচ্ছি, ডট থেকে আমরা একাধিক লাইন্স ক্রিয়েট করতেছি, তাই না? এভাবে। সো আমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যে লাইন্স গুলো দিচ্ছি সেই লাইন্স গুলো যেন, আমরা দেখছি যে আকাশে যখন তারা দূরে থাকে তখন কিন্তু এরকম ছড়ানো লাইন্স দেখা যায়। কখনো খেয়াল করছেন? এরকম কিন্তু ছড়ানো লাইন্স দেখা যায়। তো এই যে নক্ষত্র রাজি বা তারার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এই সেম প্যাটার্নেই। আপনি যদি কাছে আঁকেন তাহলে আপনি এই তারার বা এই শেপের পরিমাণটা একটু বেশি দেবেন। আপনি যদি দূরের জিনিস আঁকেন জাস্ট এরকম ভাবে দিয়ে ছেড়ে দেবেন। আপনাকে আমার কথা বুঝতে পারছেন? দেখেন ডিউরেশনটা দেখেন। কিন্তু এই যে বিষয়টা আমি এখানে রাখছি এটা কিন্তু খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না। এটা খুবই মিনিমালিস্টিক টাইপের দিতে হবে, আর খুবই অল্প পরিমাণে দিতে হবে। ঠিক আছে, এরকম আপনি চাইলে এভাবে দিতে পারেন, এরকম এটাও দিতে পারেন। এটা দিলে আরো বেশি বিষয়টা সুন্দর হবে বা হাইলাইটেড বেশি ভালো মনে হবে। আবার দেখেন, দেন আপনি জাস্ট মাঝখান থেকে এখান থেকে একটু হাইলাইট করে দিবেন পার্টিকুলার এরিয়াটাকে, দেখছেন? তখন কিন্তু জিনিসটা আরো বেশি আই ক্যাচি মনে হচ্ছে। হ্যাঁ, সো গল্পটা হচ্ছে যে আমরা যখন একটা এরিয়াকে কেন্দ্র করে কিছু স্টার আঁকতেছি, ওই স্টারের ভেতরে আমাদের ভ্যানিশিং পয়েন্টটা খুবই ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। দেন এখান থেকে আরেকটা পারিপার্শ্বিক এরিয়া যখন রাখছি তখন ওই ডিস্টেন্স বা ওই এরিয়াটা যেন সেভাবে কাভার আপ হয়। আপনি কি আমার কথা বুঝতে পারছেন? তো এটাই হচ্ছে মূলত এখানে ট্রিক্স বা ট্যাকটিক্স এর জায়গাটা, যেটা আমরা জেনারেলি বলে থাকি। হোয়াট এভার ইউ আর ট্রাইং টু ডু, ইউ হ্যাভ টু ফোকাস অন ইট, দ্যাট যে এটা আপনি যেটা আঁকছেন সেটা যেন একটা প্রপার সেট আপে যায়।